ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 12 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থাকছে ঘাতক বিউবনিক প্লেগ নিয়ে সতর্কতা জারি করা হলো। ইউএসএ বেসড কোয়ালকম কোম্পানি একটা ইন্ডিয়ান কোম্পানিতে 730 কোটি টাকা ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করলো। কোভিড-19-এর মাঝেই সিঙ্গাপুরে ইলেকশন কন্ডাক্ট করা হলো, ইত্যাদি ইত্যাদি। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। কোশ্চেন স্টার্ট করছি। অ্যাজ পার দ্য ফিগার্স প্রোভাইডেড বাই ডিআইটি, হুইচ কান্ট্রি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ এফডিআই টু দ্য ইউনাইটেড কিংডম? এখানে বলতে চাইছে যে ডিআইটি মানে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইউনাইটেড কিংডমের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড যে ডেটা দিয়েছে তাতে কোন দেশটা সেকেন্ড লার্জেস্ট মানে দ্বিতীয় বৃহত্তম হয়েছে এফডিআই প্রোভাইড করার ক্ষেত্রে। এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কোনো একটা দেশে অন্য দেশ থেকে যে ইনভেস্টমেন্টগুলো আসে সেগুলোই এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে ইউকের ক্ষেত্রে দ্বিতীয় সবচেয়ে বেশি কোন দেশ থেকে এফডিআই এসছে? বাই দ্য ওয়ে, ইউকেতে সবচেয়ে বেশি এফডিআই আসে ইউএসএ থেকে। ফার্স্ট হচ্ছে ইউএসএ, এখানে সেকেন্ড লার্জেস্ট কে, এখানে সেটাই জানতে চাইছে। এটা শকিং যে ইউকেতে সেকেন্ড লার্জেস্ট এফডিআই প্রোভাইডার হচ্ছে ইন্ডিয়া থেকে ইউএসের পরে সবচেয়ে বেশি এফডিআই যায় কোথায়? ইউকেতে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এই ব্যাপারগুলো কি অ্যাকচুয়ালি। এখানে কিছু কনফিউশন তৈরি হয় লোকেদের মধ্যে। গ্রেট ব্রিটেন তৈরি হয়, তোমরা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছ, গ্রেট ব্রিটেন তৈরি হয় ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড নিয়ে। আর ইউনাইটেড কিংডম বা ইউকে তৈরি হয় ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে। আর যদি ব্রিটিশ আইলস আসে তাহলে ছবিতে দেখতে পাচ্ছ, সব কনফিউশনগুলো এখান থেকে দেখে নাও তোমরা। ছবিটাকে পজ করে একবার দেখে নাও, তাহলেই ভিডিওটাকে পজ করলেই বুঝতে পারবে, কনফিউশনগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ইউকে, গ্রেট ব্রিটেন আর ব্রিটিশ আইলস, যেন এরপরে আর কোনো কনফিউশন না থাকে। ওকে, আচ্ছা, এখানে এফডিআই নিয়ে যখন কথা হচ্ছে তাহলে ভারতবর্ষে এফডিআই নিয়ে কিছু কথা বলে নিই। ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফডিআই আসে সার্ভিস সেক্টরে আমাদের সবচেয়ে বেশি এফডিআই আসে। এই সার্ভিস সেক্টরটা আবার ইন্ডিয়ান জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। ভারতবর্ষের জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরে। কতটা কন্ট্রিবিউশন? 54.3%। ভারতের জিডিপিতে 54.3% কন্ট্রিবিউশন হচ্ছে সার্ভিস সেক্টরের। ওকে, এটা 2018-19 ডেটা। এটা যখন তোমরা লেটেস্ট ডেটা পাবে সেটা হয়তো একটু বাড়বে, কমবে না, নর্মালি বাড়ে এটা। ওকে, আচ্ছা, ভারতবর্ষে এফডিআই ক্ষেত্রে আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। ভারতবর্ষে যেসব দেশ থেকে এফডিআই আছে তার মধ্যে নাম্বার 1-এ আছে সিঙ্গাপুর, নাম্বার 2-তে আছে মরিশাস, 3 নম্বরে নেদারল্যান্ড। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাপস হ্যাজ নট বিন ব্যান্ড বাই দ্য ইন্ডিয়ান আর্মি? নিচের কোন অ্যাপটি ইন্ডিয়ান আর্মি ব্যান করেনি? এবার আমরা অলরেডি জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 59 চাইনিজ অ্যাপকে ব্যান করেছে। এরপর ইন্ডিয়ান আর্মি 89 অ্যাপকে ব্যান করেছে। সেগুলো শুধু চাইনিজ নয়, ইভেন বেশ কিছু খুব পপুলার অ্যাপও রয়েছে, যেমন ফেসবুক, পাবজি, টিকটক, টিন্ডার, ইনস্টাগ্রাম, এসব বড় বড় অ্যাপগুলো রয়েছে। এখানে কোশ্চেনটা হচ্ছে কোন অ্যাপটাকে ব্যান করেনি। যেটাকে ব্যান করেনি সেটা হচ্ছে টুইটার। ইন্ডিয়ান আর্মি টুইটারকে ব্যান করেনি, এটা এখানে ইম্পর্টেন্ট। যেহেতু প্রচুর বড় বড় অ্যাপকে ব্যান করে দিয়েছে, কাজে কোনটাকে ব্যান করেনি সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা কথা, এই ব্যানটা ইম্পোজ করা হয়েছে ইনফরমেশন লিকেজেরটাকে আটকানোর জন্য। মানে ইনফরমেশন লিকেজ যেটা হচ্ছিল সেটা আটকানোর জন্য এই ব্যানগুলো করা হয়েছে। মানে এই অ্যাপগুলোর মাধ্যমে বিভিন্ন আর্মি পার্সোনাল অনেক কিছু শেয়ার করে দিচ্ছিল, যাতে ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় লিক হয়ে যাচ্ছিল। সেইগুলো আটকানোর জন্য অ্যাপগুলোও ব্যান করা হয়েছে। ওকে, থার্ড কোশ্চেন স্টার্ট করছি, আর এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ সাসপেক্টেড কেস অফ বিউবনিক প্লেগ হ্যাজ বিন ডিটেক্টেড ইন হুইচ নেশন? কোন দেশে একটা সাসপেক্টেড বিউবনিক কেস পাওয়া গেছে? আনসারটা হচ্ছে চায়নাতে একটা সাসপেক্টেড বিউবনিক কেস পাওয়া গেছে। এই জন্য চায়নাতে ইভেন সতর্কতাও জারি করা হয়েছে। আর এই কেসটা পাওয়া গেছে হচ্ছে চায়নার আর মঙ্গোলিয়ার সীমান্ত অঞ্চল। ওখানে একটা ইনার মঙ্গোলিয়ান অটোনোমাস রিজিয়ন বলে একটা চাইনিজ টেরিটরি আছে, সেখানে এই কেসটা পাওয়া গেছে, আর সেখানে সতর্কতাও জারি করা হয়েছে। এবার প্লেগ নিয়ে বেশ কিছু তথ্য আমাদের জানা দরকার। প্লেগটাকেই বলা হতো ব্ল্যাক ডেথ। হ্যাঁ, প্লেগকেই আমরা বলি ব্ল্যাক ডেথ। ওকে, আর হচ্ছে কি জানবো, প্লেগের 3টে টাইপের প্লেগ হয়। কি প্লেগ? বিউবনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ আর নিউমোনিক প্লেগ। এই 3 রকমের মধ্যে 2 রকম হচ্ছে প্রিডোমিনেন্ট, মানে সবচেয়ে বেশি হয় 2 রকমের, সেটা হচ্ছে বিউবনিক প্লেগ আর নিউমোনিক প্লেগ। এই প্লেগটা হয় কি জন্যে? প্লেগটা হয় ইয়ারসেনিয়া পেস্টিস বলে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। প্লেগ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্যাকটেরিয়াটার নাম কি? ইয়ারসেনিয়া পেস্টিস। ওকে, আর কি জানবো?
এই ব্যাকটেরিয়াটা হচ্ছে জুওনোটিক ব্যাকটেরিয়া। জুওনোটিক ব্যাকটেরিয়া কথাটার মানে হচ্ছে, জুওনোটিক মানে হচ্ছে যখন কোনো পশু থেকে মানুষে আসে সেটাকে বলে জুওনোটিক। ট্রান্সমিশনটা যখন পশু থেকে মানুষে হয় সেটা হচ্ছে জুওনোটিক। আর কি জানবো, যে এই ব্যাকটেরিয়াটার ইনকিউবেশন পিরিয়ড মানে মানুষের শরীরে যদি ব্যাকটেরিয়াটা যায় তাহলে তার কতদিন পরে ওর সিমটম দেখাতে শুরু করবে, রোগটা সিমটম দেখাতে শুরু করবে, এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 7 days। প্লেগের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 7 days। আর আমাদের যে করোনা ভাইরাস প্যান্ডেমিকটা চলছে, এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 14 days। ওকে, আরেকটা জিনিস এখানে জানা দরকার যে প্লেগের কিন্তু ডেথ রেট মারাত্মক হাই। করোনা ভাইরাসের ডেথ রেট 1 to 3%, মানে 100 জনের হলে 1 থেকে 3 জন মারা যাবে। কিন্তু এই বিউবনিক প্লেগ যখন, মানে এই যে বিউবনিক প্লেগটা চলছে বা এই যে কেসটা পাওয়া গেছে, এই বিউবনিক প্লেগের ডেথ রেট কিন্তু মারাত্মক, 30 to 60% অ্যাকর্ডিং টু WHO। মানে 100 জনের হলে 30 থেকে 60 জন লোক মারা যাবে, ওই জন্য এতটা ভয়ঙ্কর। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে R0 ফ্যাক্টর বা RO ফ্যাক্টর। আরও ফ্যাক্টরটা কি? আরও ফ্যাক্টর মানে হচ্ছে কোনো একটা ইনফেকশিয়াস ডিজিজ কতটা ইনফেকশিয়াস বা কতটা ছোঁয়াচে সেটা বোঝানোর জন্য আরও ফ্যাক্টর বা R0 ফ্যাক্টর বলে ওটাকে, আরও ফ্যাক্টর বা R0 ফ্যাক্টর। সেটা কি? একজন রোগী কতজনকে এই রোগটা ছড়াতে পারে। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে R0 ফ্যাক্টর হচ্ছে 2.2, মানে একজনের হলে দুজনের একটু বেশি লোককে সে ছড়াতে পারে এভারেজে। কিন্তু যদি আমরা প্লেগের ক্ষেত্রে দেখি, প্লেগের R0 ফ্যাক্টর হচ্ছে 2.8 থেকে 3.5, মানে একজনের হলে প্রায় 3 জন বা 3.5 জন লোককে সে ছড়াতে পারে। মানে ছড়ানোর রেটটা করোনা ভাইরাসের থেকে বেশি, ডেথ রেট করোনা ভাইরাসের থেকে বেশি, করোনা ভাইরাসের থেকে অনেক গুণ বেশি। মানে প্লেগ করোনা ভাইরাসের থেকে অনেক বেশি ডেডলি আর ফ্যাটাল। ওকে, 4th কোশ্চেন স্টার্ট করছি। দ্য রুলিং পিপলস অ্যাকশন পার্টি yet again scripted its victory in the Singapore election 2020. Who will be the next prime minister? সিঙ্গাপুরের যে রুলিং পার্টি আছে, পিপলস অ্যাকশন পার্টি, তারা আবার যে ইলেকশন হয়েছে, প্যান্ডেমিকের মাঝে ইলেকশন হলো সিঙ্গাপুরে, এই কোভিড-19 প্যান্ডেমিকের মাঝে সিঙ্গাপুরে ইলেকশন হলো, সেখানে রুলিং পার্টি যেটা ছিল পিপলস অ্যাকশন পার্টি, তারাই আবার জিতেছে। এখানে কোশ্চেনটা হচ্ছে কে নেক্সট প্রাইম মিনিস্টার হবে। বাই দ্য ওয়ে, এখানে আনসারগুলো বলে দিই একেবারে, যে লি শেন লং, এই লি শেন লং হচ্ছে, এর আগে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার এই ছিল, এই পার্টি জিতেছে, পার্টিটার নাম হচ্ছে পিপলস অ্যাকশন পার্টি, তো অবভিয়াসলি এই হবে নেক্সট প্রাইম মিনিস্টার। ওকে, আরেকটা অপশন এখানে ইম্পর্টেন্ট, লি কুয়ান ইউ হচ্ছে এই লি শেন লংয়ের বাবা, আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, লি কুয়ান ইউ হচ্ছে সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার লি কুয়ান ইউ। ওকে, আর এখানে আরও দুটো জিনিস এখানে জানা দরকার, সেটা হচ্ছে গিয়ে এই লি শেন লং হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রাইম মিনিস্টার হচ্ছে, এটা একটা। আর এই কোভিড-19 প্যান্ডেমিকের সময়, যে 2-3টে দেশেই ইলেকশন হচ্ছে, বেশিরভাগ দেশে ইলেকশন ক্যান্সেল হয়ে গেছে। সিঙ্গাপুর ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর আগে 2টো দেশে ইলেকশন হয়েছে, একটা হচ্ছে সাউথ কোরিয়া অ্যান্ড সার্বিয়া, এই 2টো দেশেই হয়েছে। 5th কোশ্চেন স্টার্ট করছি। US বেসড কোয়ালকম INC উইল ইনভেস্ট ₹730 crore ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান কোম্পানি? US বেসড কোয়ালকম কোম্পানিটা ইন্ডিয়ান কোন কোম্পানিতে 730 কোটি টাকা ইনভেস্ট করবে? 730 কোটি টাকা ইনভেস্ট করবে, বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবে। এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে US বেসড কোয়ালকম কোম্পানি, যারা ইনভেস্ট করছে, যে কোয়ালকম কোম্পানি ইনভেস্ট করছে তারা US বেসড, মানে ইউএসের কোম্পানি, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, ছোট্ট জিনিস, সেটা হচ্ছে INC। আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন কোম্পানির নামের পেছনে INC লেখা থাকে। INCটা কি? INC মানে হচ্ছে ইনকর্পোরেশনটা কি? যেমন ধরো আমরা যখন আদালতে যাই, আমরা নিজের নামে কেস লড়ি, আমরা লিগাল এন্টিটি নিজের নামে কেস লড়তে পারি। সেরকম কোনো কোম্পানি যখন INC বা ইনকর্পোরেশন হবে, সে তার নিজের নামে কেস লড়তে পারবে। তার মানে এই কোম্পানিটাও তখন লিগাল এন্টিটি হয়ে যায়, তার এটা লিগাল আইডেন্টিটি তৈরি হয়। ওকে, এবার আসি এর আনসারে। কোন ভারতীয় কোম্পানিতে এই কোয়ালকম INC, কোন ভারতীয় কোম্পানিতে 730 কোটি টাকা ইনভেস্ট করছে? সেটা হচ্ছে রিলায়েন্স জিওতে 730 কোটি টাকা ইনভেস্ট করেছে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলোর পিডিএফ দরকার হয়, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, দ্য ম্যাথ ম্যানিয়া সার্চ করবে, সেখানে যে চ্যানেলটা আসবে সেটাকে জয়েন করে নেবে। আমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফগুলো দ্য ম্যাথ ম্যানিয়া টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই।